মাতৃদর্শনের স্মৃতিতে স্বামী প্রভাবানন্দ বলছেন, আমি যেখানে জন্মেছিলাম সেখান থেকে মায়ের গ্রাম জয়রামবাটির দূরত্ব প্রায় 20 মাইল। কলকাতা থেকে জয়রামবাটি যেতে হলে তাকে আমাদের ছোট্ট শহরটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মধ্য দিয়ে যেতে হতো। একদিন বিকেলে আমরা 2 বন্ধু বেড়াতে বেরিয়েছি। তখন আমাদের বয়স 14-15 বছর। আমি সরাইখানার কাছে দেখি একজন গেরুয়া পরা সাধু দাঁড়িয়ে আছেন, আর তার আশেপাশে কয়েকজন মহিলা। অতগুলি মহিলাকে তার চারপাশে দেখে আমরা নিজেদের মধ্যে সাধুটির সমালোচনা করতে করতে এগিয়ে গেলাম। আমার কিন্তু কৌতূহল হলো সাধুটির সম্বন্ধে আরও কিছু জানবার। তাই আমার বন্ধু বাড়ি চলে যাবার পর আমি ফিরে গিয়ে সাধুটিকে প্রণাম করলাম। তিনি প্রশ্ন করলেন, তুমি কি শ্রী শ্রী মায়ের দর্শন পেতে চাও? আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়েছিলাম, তাই একথা শুনেই আমি খুব উৎসাহ বোধ করলাম। বললাম, তার মানে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী? শ্রী শ্রী মা কয়েক ফুট দূরেই বসেছিলেন। সাধুটি হেসে বললেন, ওই যে মা বসে আছেন, প্রণাম করো। আমি মায়ের সামনে প্রণত হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করলাম। তিনি আমার চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বললেন, বাবা, তোমাকে কি আগে দেখিনি? আমি বললাম, না মা, সেই ছিল মাকে আমার প্রথম দর্শন। তখন কে জানতো যে তিনি জগতের মা এবং তার সব সন্তানকে তিনি জানেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে যখন কলকাতায় যাই, তখন প্রতি শনিবার যে সময়ে পুরুষরা মাকে প্রণাম করতেন, সে সময়ে আমি শ্রী শ্রী মাকে প্রণাম করতে যেতাম। মাকে শুধু প্রণাম করার জন্য লম্বা লাইন পড়ে যেত। মায়ের প্রতি আমার তেমন কিছু শ্রদ্ধার ভাব তখনো পর্যন্ত গড়ে ওঠেনি এবং তার মহত্ত্ব বুঝতাম না, কিন্তু তাও যেতাম, কারণ যতবারই আমি আমার 2টি আঙুল দিয়ে তার চরণ স্পর্শ করতাম, ততবারই অবধারিতভাবে আমার এক অদ্ভুত অনুভূতি হতো, যেন ইলেকট্রিক শক লাগতো। বিদ্যুৎবাহী তারে হাত লাগলে অবশ্য আমরা শক খেয়ে ছিটকে আসি, কিন্তু এটি ছিল অতি মধুর এক অনুভূতি এবং এর পরেই আমার মনে আসতো এক পরম শান্তি। তখন আমার মাত্র 16-17 বছর বয়স এবং তখন ওই শান্ত ভাবটি যে ঠিক কি তা বুঝতে পারতাম না। শুনেছিলাম শ্রী শ্রী মায়ের দেশের বাড়িতে গেলে তার সঙ্গে অনেক সহজভাবে কথাবার্তা বলা যায়। স্বামী ব্রহ্মানন্দের কাছে দীক্ষা পাওয়ার পর একদিন আমার এক বন্ধুর সঙ্গে জয়রামবাটি গেলাম।
বন্ধুটিও পরে সন্ন্যাসী হয়েছিল। আমাদের তখন 19-20 বছর বয়স। আমাদের একবারও মনে হয়নি যে আগে থেকে সিসিমাকে একটা খবর দিয়ে যাওয়া উচিত। কিন্তু গিয়ে দেখলাম তাকে চিঠি দেওয়ার দরকারই ছিল না। আমরা পৌঁছালে তার সেবক জানালেন, মা তাকে বলে রেখেছেন রাখালের 2টি ছেলে আসবে, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের। তাদের থাকার ব্যবস্থা যেন করে রাখা হয়। আমরা যখন জয়রামবাটি পৌঁছালাম তখন সবে দুপুরের খাওয়া শেষ হয়েছে। কিন্তু সিসিমা আমাদের জন্য কিছু খাবার রেখে দিয়েছিলেন। কলাপাতায় আমাদের খেতে দেওয়া হলো। মা সারাক্ষণ পাশে বসে রইলেন। খেতে খেতে আমরা তার সঙ্গে কথা বলতে লাগলাম। খাওয়া শেষ করে এঁটো তুলতে যাচ্ছি, মা বললেন, ও কি করছো? আমার বন্ধুটি লজ্জায় চুপ করে রইল। আমি কিন্তু সাহস করে বললাম, এই এঁটো পাতাগুলো আমরা এখানে ফেলে রেখে যেতে পারি না মা। তিনি সহজভাবে বললেন, বাড়িতে তোমাদের নিজের মা পাশে বসে থাকলে তোমরা কি করতে? সমাধান হয়ে গেল। আমরা উঠে গেলে মা জায়গাটা পরিষ্কার করে ফেললেন। সিসিমায়ের একটি বৈশিষ্ট্য ছিল, তার সান্নিধ্যে এসে অনেকেরই মনে হতো যে তিনি হুবহু তাদের নিজের মায়েরই মতো। আমারও ওই রকম মনে হতো এবং আমি অনেককে জিজ্ঞাসা করে দেখেছি, তাদেরও ওই একই অনুভূতি। আমার মনে হতো সিসিমা ঠিক আমার নিজের মায়ের মতো, সহজ সরল স্বাভাবিক এক গাঁয়ের মেয়ে। যদিও তখন তার সম্বন্ধে আমার এরকমই ধারণা ছিল এবং তার আধ্যাত্মিক মহত্ব সম্বন্ধে আমি পুরোপুরি অজ্ঞ ছিলাম, তবুও তখন আমার মধ্যে কিছু একটা ঘটেছিল যা তখনও আমি বুঝতে পারিনি। এখন বলতে পারি, আগে মায়ের কৃপা পেয়েছিলাম বলেই আমি স্বামী ব্রহ্মানন্দের কৃপা পেয়েছি এবং রামকৃষ্ণ সঙ্গে যোগদান করতে পেরেছি। সিসিমায়ের মধ্যে কোনো বাহ্য ঐশ্বর্যের প্রকাশ বা চটক ছিল না। অবশ্য চটক একটা ছিলই, তবে তা তিনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী ছিলেন বলেই নয়। শত সহস্র মানুষ মন্দিরে গিয়ে দেবতাকে যেমন ভাবে পূজা করেন, আক্ষরিক অর্থে তেমন পূজা মা ছাড়া আর কেউ, বুদ্ধ, যীশুখ্রিস্ট অথবা রামকৃষ্ণ, তাদের জীবনকালে পাননি। অথচ আমি দেখেছি শত সহস্র মানুষ সিসিমাকে জগন্মাতা জ্ঞানে পূজা করছেন, আর মা এ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ও নির্লিপ্ত। তার অসীম ক্ষমতার প্রকাশ ঘটেছে বহু মানুষের জীবনে এবং তারা তার স্পর্শ মাত্রেই মুক্ত হয়ে গেছে।
আমাদের মা ছিলেন সাক্ষাৎ জগন্মাতা। জয় মা।